পাসপোর্ট জমার শর্তে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন। মামলা প্রত্যাহারের সময় এখনই নয়, মত দুই মন্ত্রীর। গণমাধ্যম গণতন্ত্রের সহায়ক মন্তব্য আদালতের। ৪৯ দিন পর কাল চালু হচ্ছে দূরপাল্লার বাস, চলবে লঞ্চ, ট্রেনও। নিতে হবে অর্ধেক যাত্রী, খাওয়া যাবে রেস্তোরাঁয় বসে। ৩০ মে পর্যন্ত বাড়ল চলমান লকডাউন। ভৌগোলিক কারণেই বারবার বাংলাদেশে আঘাত হানে প্রাকৃতিক দুর্যোগ। ইয়াস মোকাবেলায় প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর ভাঙা থেকে মাও পর্যন্ত রেল লাইনের কাজ। শেষ হয়েছে ৬৬ ভাগ। সেতু উদ্বোধনের দিন থেকে রেল চলার প্রত্যাশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম। ৫,০০০ টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন দেন আদালত। এদিন রাষ্ট্রপক্ষই রোজিনাকে জামিন দেওয়ার প্রস্তাব দেন। আসামিপক্ষ বলছে বাকি আইনি প্রক্রিয়া শেষ হলে আজই মুক্তি মিলবে তার। এদিকে শুনানিতে আদালত বলেন গণমাধ্যম গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন ঠেকাতে গত বৃহস্পতিবার মরিয়া হয়ে ওঠে রাষ্ট্রপক্ষ। তাকে চক্রান্তকারী ঘসেটি বেগমের সঙ্গে তুলনা করতেও ছাড়েননি, কিন্তু রোববার পাল্টে যায় দৃশ্যপট। এদিন শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ থেকেই তাকে জামিন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, শর্ত দেওয়া হয় পাসপোর্ট জমা দেওয়ার। এতে সম্মত হন আসামিপক্ষ। পরে ৫,০০০ টাকা মুচলেকায় জামিন দেন আদালত। আদেশে আদালত গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। ইসলামের বিরুদ্ধে যে মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ, তারপরেও আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের ব্যাপারে আমরা কনসিডার করার কথা বলেছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং সেখানে স্বচ্ছতার সাথে কাজ করা, এটা প্রত্যেকের দায়িত্ব। ম্যাজিস্ট্রেট মহোদয় এই অবজারভেশনটা উনি দিয়েছেন। আসামিপক্ষ বলছে রোজিনা মুক্তি পেলে তার সঙ্গে কথা বলেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। কন্ডিশনাল বেল ইজ নট এ বেল ইন দি আই অফ ল। তিনি জামিনে বেরিয়ে আসলে এরপরের রাষ্ট্রপক্ষ থেকে দাখিলকৃত ডকুমেন্টস আমরা আইনানুগ প্রক্রিয়ায় উত্তোলন করে অতঃপর আইনানুগ প্রক্রিয়ায় এই মামলার ন্যায় বিচারের স্বার্থে যা করা দরকার আমরা সেই প্রক্রিয়া শুরু করব। রোজিনার জামিন হওয়ায় স্বস্তি ফিরেছে তার পরিবারে। প্রথম আলোর পক্ষ থেকে আবারও দাবি জানানো হয় মামলা প্রত্যাহারের। তার অবস্থা খুবই খারাপ, তার ৭-৮টা রোগে সে অসুস্থ। এই মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেওয়া হোক এবং যে ক্ষত হয়েছে এটা তো আর ডাক্তার সারবে না, কিন্তু ক্ষতটা উপশমের জন্য সরকারের রাজনৈতিকভাবে উদ্যোগী হওয়া উচিত। গত ১৭ মে তথ্য সংগ্রহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে হেনস্থার শিকার হন রোজিনা ইসলাম। পরে গুরুত্বপূর্ণ তথ্য চুরির অপরাধে ১০০ বছরের পুরানো অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন রোজিনা ইসলাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ার বলে মনে করেন আইনমন্ত্রী। এই মামলার তদন্ত যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের পাশাপাশি সবাইকে আইন মেনে চলতে হবে মন্তব্য করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নিরপেক্ষ তদন্তের বিষয়ে তিনি সচেষ্ট। আদালতে যখন স্বজন ও সহকর্মীরা সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আদেশের অপেক্ষায়, তখন এ বিষয়ে কথা বলতে রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করছিলেন সাংবাদিক নেতারা। এ সময় মন্ত্রী জানান, জামিন আবেদনের বিরোধিতা না করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক শেষ হতে না হতেই জানা যায় জামিন পেয়েছেন রোজিনা। মামলা প্রত্যাহার করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে তার কিছু করার নেই। মামলা প্রত্যাহার করার দায়িত্ব কিন্তু আইন মন্ত্রণালয়ের না। মামলা প্রত্যাহার করার দায়িত্ব হচ্ছে যারা মামলা করেছেন, আর অন্যটা হচ্ছে যে হোম মিনিস্ট্রি। কিন্তু আমার মনে হয় যে মামলা যখন হয়েছে, মামলা প্রত্যাহারটা বড় কথা নয়, মামলার তদন্তটা বড় কথা। মামলার তদন্ত করে যদি কেউ নির্দোষ হয় বা দোষী হয়, তাহলে আমার বিশ্বাস আপনারা সেই তদন্তের উপরে আস্থা রাখবেন। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী জানান, রোজিনার সাথে কোনো অন্যায় আচরণ করা হয়ে থাকলে তা হবে অগ্রহণযোগ্য, নিন্দনীয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, অর্থাৎ এটি মামলাটা ডিবিতে গেছে, সুতরাং
তদন্তের মাধ্যমে যাতে সত্যটা বেরিয়ে আসে কি ঘটেছিল, এবং তার সাথে কোনো অন্যায় আচরণ করা হলে সেটিও তদন্তে আসবে। তার সাথে যদি কোনো অন্যায় আচরণ করা হয়ে থাকে সেটি অবশ্যই গ্রহণযোগ্য নয়, নিন্দনীয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। আমরা আশা করব যে এই ধরনের সিচুয়েশন হবে না। সুরক্ষা আইন, গণমাধ্যম কর্মী আইন এবং ডিজিটাল আইনটি সাংবাদিকদের বেলায় অপব্যবহার করা হবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে হওয়া বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 5 সাংবাদিক সংগঠনের নেতারা মন্ত্রীদের সাথে বৈঠক করেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। 49 দিন পর আগামীকাল থেকে চালু হচ্ছে দূরপাল্লার বাস, চলবে লঞ্চ, ট্রেনও। তবে নিতে হবে অর্ধেক যাত্রী। হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানেও বসে খাওয়া যাবে। এর বাইরের অন্যান্য বিধিনিষেধ বজায় রেখে আগামী 30 মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, করোনা সংক্রমণের হার বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। করোনা সংক্রমণ ও শনাক্তের হার বেড়ে যাওয়ায় এবছরের 5 এপ্রিল দ্বিতীয় দফায় লকডাউন দেয় সরকার। বন্ধ করে দেওয়া হয় বাস, লঞ্চ ও ট্রেন সহ সব ধরনের গণপরিবহন। 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা সরকারি বিধিনিষেধ বিভিন্ন সময় ক্ষেত্র বিশেষে শিথিল করা হলেও গণপরিবহন চালু হয়নি। এর মধ্যে ঈদ উল ফিতরে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই পথে ঘাটে ঘরমুখা মানুষের ঢল নামে। একইভাবে ঈদের ফিরতি যাত্রাতেও ছিল জনস্রোত। গণপরিবহন চালুর বিষয়ে ঈদের আগেও পরে একাধিকবার বাস, লঞ্চের মালিক ও শ্রমিকরা দাবিও তোলেন। সম্প্রতি করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় 49 দিন পর সোমবার থেকে অর্ধেক আসন খালি রেখে সব গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে সরকার। হোটেল, রেস্তোরাঁ খোলারও অনুমোদন মিলেছে, তবে সেখানেও সর্বোচ্চ অর্ধেক গ্রাহক একসাথে বসতে পারবেন। এছাড়া অন্যান্য বিধিনিষেধ বহাল রেখে লকডাউন বাড়ানো হয়েছে আরও 7 দিন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া প্রজ্ঞাপনে এসব নির্দেশনা জারি করা হয়। যখন যেভাবে আমাদের এই করোনার প্রকোপটা থাকবে সেভাবে আমাদের সিদ্ধান্তগুলো আসবে। আপাতত আমরা 1 সপ্তাহের জন্য এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি। সবসময় পর্যবেক্ষণ করছি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষেই আমরা এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। রেলমন্ত্রী জানান, রেলের টিকিট বিক্রি হবে 50%, যার পুরোটাই অনলাইনে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচলেও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। হ্যান্ড স্যানিটাইজার যেন প্রত্যেক গাড়িতে থাকে এবং অর্ধেক আসন যেন যে কোনো অবস্থায় অর্ধেক আসন খালি রাখতে হবে। 28 জোড়া ট্রেন আমাদের চলবে। 50% টিকিট বিক্রি করবো আমরা। কাউন্টারে আমরা কোনো টিকিট রাখতেছি না, সবগুলোই অনলাইনে। যাত্রীদের এবং স্টাফদের মাস্ক পরিধান করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। গত বছর প্রথম দফা লকডাউনে দেশে টানা 66 দিন সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের দুর্যোগ মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে স্যাটেলাইটের মাধ্যমে আরও শক্তিশালী পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন স্থানে নির্মিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় 225টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সমুদ্র সংলগ্ন বদ্বীপ হওয়ায় ছোট্ট এই ভূখণ্ড প্রায় আক্রান্ত হয় বন্যা, জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে। করোনা মহামারীতেও গেল বছর আমপানের আঘাত সয়েছে দেশ। আগাম প্রস্তুতি আর সতর্কতায় দুর্যোগে ঝুঁকি কমিয়ে বিশ্বে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে আগামীতে এমন দুর্যোগ সহনীয় পর্যায়ে এনে জানমালের ক্ষতি কমাতে এবার একযোগে দেশব্যাপী 225টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 50টি মুজিব কিলার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করছি। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 30টি বন্যা আশ্রয় কেন্দ্র, 30টি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র, 5টি মুজিব কিল্লার উদ্বোধন এবং 50টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে মানুষের সচেতনতার পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতাও বাড়ানো হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে কোনো দুর্যোগ আসলে তার পূর্বেই যেন আমরা পূর্বাভাসটা দিতে পারি। আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে সেই পূর্বাভাস দেওয়ার ব্যবস্থাটাও আমরা করব। কিছুটা আমরা করতে পারি, কিন্তু আমাদের যে বিশাল সমুদ্রসীমা সম্পূর্ণটা যাতে আমরা করতে পারি তার জন্য ব্যবস্থা
আমরা নেব। সব দুর্যোগ মোকাবিলা করেই এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জানান, ঘূর্ণিঝড় ইয়াস থেকে রক্ষা পেতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে, আর তাছাড়া বাংলাদেশে তো মাঝে মাঝে মনুষ্য সৃষ্ট দুর্যোগও আসে। তো সবই মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে, আর সেটা কেবল তৈরি হচ্ছে, কত দূর যাবে এখন আধুনিক প্রযুক্তির কারণে আমরা অনেক আগে থেকে জানতে পারি, আর সে বিষয়ে যথেষ্ট সতর্কতা ইতিমধ্যে আমরা নিতে শুরু করেছি। পরে অনলাইনে সংযুক্ত নোয়াখালীর সুবর্ণচর, বরিশালের উজিরপুর এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তৃণমূলের মানুষের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ বিকেলে নিম্নচাপের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। এরই মধ্যে সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ইয়াস অনেকটা আমপানের মতোই, তবে এখন পর্যন্ত সুপার সাইক্লোনের সম্ভাবনা নেই। এটি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানবে ভারতের পশ্চিমবঙ্গে। এরপরই বাংলাদেশের ঝুঁকিতে আছে খুলনা ও সুন্দরবন উপকূলীয় অঞ্চল। মঙ্গলবার এটা তীব্র থেকে অতি তীব্র সাইক্লোনের রূপ নিতে পারে। আমরা আশা করছি বুধবার অর্থাৎ ২৬ তারিখ বিকেল অথবা সন্ধ্যা নাগাদ এটা উপকূলের কাছাকাছি, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি চলে আসবে। এবং এটা এ পর্যন্ত আমাদের যে অ্যানালাইসিস আছে, আমাদের যে বিভিন্ন মডেলের যে আমরা অ্যানালাইসিস করছি, এতে দেখা যাচ্ছে যে মেন বডিটা ওয়েস্ট বেঙ্গল দিকে বেশি দেখা যাচ্ছে, সারাউন্ডিং বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে খুলনা রিজন, আর অন্য পাশে হচ্ছে আপনার উত্তর উড়িষ্যার দিকে কিছু বডি পাবে। সোমবার সন্ধ্যা থেকে পরদিন সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড় ইয়াসে রূপ নিতে পারে বলে পূর্বাভাস রয়েছে। গতকাল যে লঘুচাপ ছিল রাত্রিতে ওটা সুস্পষ্ট লঘুচাপ হয়েছে। এটা আজকে হয়তো দুপুরের পরে অর্থাৎ বিকাল নাগাদ এটা নিম্নচাপ রূপ ধারণ করবে। আমরা আশা করছি হয়তো আগামীকাল দিয়ে এটা সাইক্লোন রূপ নেবে, সেই সময় নাম ধারণ করবে, ইয়াস নাম ধারণ করবে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার থেকে দাবদাহের তীব্রতা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরশুদিন টেম্পারেচার অনেকটা আমাদের নর্মাল কন্ডিশনে চলে আসবে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর দুই প্রান্তে ভাঙ্গা থেকে মাও পর্যন্ত প্রায় ৪৯ ভাগ রেল অবকাঠামো নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই অংশের অগ্রগতি ৬৬ ভাগ। প্রকল্প পরিচালক বলছেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিনেই এই অংশে রেল চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। আস্তে আস্তে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন দরজায় কড়া নাড়ছে। অপেক্ষায় দিন গুনছেন ভাগ্য পরিবর্তনের। ট্রেনে করে স্লিপার উঠানো হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ সেতুতে, বসানো হচ্ছে রেল স্লিপার। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সাথে ৫.২৫ কিলোমিটার রেল সংযোগ সেতুর কাজ শেষ পর্যায়ে। দুই প্রান্তে রেল সংযোগ সেতুর পরিবর্তন হওয়া অংশটুকু নতুন নকশা অনুযায়ী বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। তৈরি হওয়া রেল লাইনের অবকাঠামোতে ফিনিশিংয়ের কাজ চলছে। করোনার লকডাউনেও পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্পের কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। করোনার ভিতরেও যে আমরা এই পরিস্থিতিতে কাজ করছি, হরদম কাজ চলতেছে, তাতে কোনো সমস্যা হয় নাই। পরবর্তীতে মনে হবে যে না, পদ্মা সেতুতে কাজ করছি, অনেকটা গর্বের বিষয়। পদ্মা সেতুর নিচতলায় ১৩১২টি রেলওয়ে স্ট্যান্ডারের মধ্যে বসে গেছে ১২০০টি, আর ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের ২৬৮৪টি বসে গেছে। বাকি মাত্র ৯% কাজ এবং গ্যাস লাইন স্থাপনের পরই মূল সেতুতে রেল লাইন তৈরির জন্য রেল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। ২০২২ সালের জুনের মধ্যেই পদ্মা সেতুতে যানবাহন ও রেলপথ চলাচলের আশা কর্তৃপক্ষের। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা রেলওয়ের কাছে আগামী বছর রেলওয়ে ট্র্যাক বসানোর জন্য হ্যান্ডওভার করব। পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তাদের নির্ধারিত সময়ে আমরা পদ্মা সেতুতে কাজ, রেল ট্র্যাক বসানোর কাজ শুরু করব। ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। তবে ঢাকা মাওয়া অংশের কাজ শেষ হবে ২০২৪ সালের মধ্যে। ফরিদপুরে ভাঙ্গা থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত রেলের অবকাঠামো সম্পন্ন প্রায়। আগামী জুন থেকে রেলওয়ে ট্র্যাক স্থাপনের কাজ শুরু হবে।
মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, করোনায় লকডাউন উপেক্ষা করেই ক্যাম্প থেকে লোকালয়ে চলে আসছেন রোহিঙ্গারা। সংক্রমণ বাড়ার শঙ্কা, প্রশাসনের তদারকির অভাবকে দুষছেন স্থানীয়রা। 4 দিনেও স্বাভাবিক হয়নি সৌদি প্রবাসীদের ফ্লাইট শিডিউল। বিমানবন্দর থেকে কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ে ঘুরপাক খাচ্ছেন তারা। নতুন বিধিনিষেধের বেড়াজালে আটকে হোটেল বুকিংয়ের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত 60 থেকে 70 হাজার টাকা। বিড়ম্বনা যেন পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। সৌদি সরকারের নতুন নতুন বিধিনিষেধের বেড়াজালে কয়েক মাসের ব্যবধানে 3 দফা দুর্ভোগের শিকার হয়েছেন প্রবাসীরা। 19 মের পর নতুন বিধিনিষেধের কারণে 4 দিন ধরে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন কর্মস্থলে যেতে চাওয়া এই শ্রমজীবীরা। কখনো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কখনো কারওয়ান বাজারের সাউদি এয়ারলাইন্সের কার্যালয়ে ছোটাছুটি করছেন। তথ্য জটিলতায় অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। এরকম তো করতে পারে না তারা আমাদের সাথে, লাইনে দাঁড়াও তুই তা করে এইভাবে কথা বলতেছে, তারা এইভাবে কথা বলতে পারে না আমাদের সাথে। কপিল কইতেছে যে ওইখানে গেলে কোনো কাজ হইতেছে না, তোমরা বাংলাদেশ থেকে বুকিং দাও। এদিকে সাউদি এয়ারলাইন্সের টিকিট কিনতে ভিড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা প্রবাসীরা। করোনা নেগেটিভ সার্টিফিকেট এবং হোটেল কোয়ারেন্টাইনের জন্য 60 থেকে 70 হাজার টাকা দিয়ে নিশ্চিত করতে হচ্ছে টিকিট। সাউদি এয়ারলাইন্স বলছে বিমানের আসনের উপর নির্ভর করে নির্ধারিত দিনের ফ্লাইটের যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে। ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়ানোর পরে আমার এটা নাই ওইটা নাই, তাহলে আমাকে তো আগে যদি ইনফর্ম করে দিতে এই তথ্য নিয়ে এখানে আসতে হবে, এভাবে হবে। 1 মিনিট কথা বলার জন্য বলছি কি আমি থাকবো না আমি চলে যাবো, এটা এরা শুনতে চাইতেছে না। তারা আমাদেরকে একটা সুরাহা দিবে যে আপনারা এত তারিখে যারা যাবেন তারা এত তারিখে টিকিট বুক দিবেন এবং কি ফ্লাইট আপনাদের এত তারিখে, এটাই তাইলে আমরা সুষ্ঠু মতো আসতে পারবো। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন নতুন নিয়ম চলতি মাসের 10 তারিখে জানিয়েছে সৌদি সরকার, কিন্তু প্রবাসীদের সঠিক তথ্য না দেওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। তথ্যের ঘাটতি আমার কাছে মনে হয় যে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন নতুন নিয়ম, এক এক দেশ এক এক সময় যে তথ্যগুলো বলছেন সেগুলো যদি কোনো একটা জায়গায় একসাথে রাখা যেত সরকারের কোনো একটা ওয়েবসাইটে বা দপ্তরে, তাহলে সেটা কিন্তু ভালো হতো। তবে যেসব প্রবাসীদের করোনার 2 ডোজ টিকা দেওয়া রয়েছে তাদের কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। সৌদি আরবের পাবলিক প্রসিকিউশনের নতুন নিয়ম হচ্ছে কেউ যদি করোনা ভাইরাস ছড়ায় তাকে 5 বছরের জেল এবং সর্বোচ্চ 5 লাখ রিয়াল জরিমানা করা হবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারি বিধিনিষেধ অমান্য করে কক্সবাজারে লকডাউন হওয়া 5টি ক্যাম্পের রোহিঙ্গারা বাইরে চলাচল করায় স্থানীয়দের মধ্যে করোনা সংক্রমণ নিয়ে চরম আতঙ্ক দেখা দিয়েছে। প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় সেখানকার রোহিঙ্গারা নানা অজুহাতে লোকালয়ে চলে আসছেন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার কুতুপালং বাজার, নানা ধরনের শাকসবজি ও ফলমূল বিক্রি হয় এই বাজারে, যা কেনাকাটায় ব্যস্ত শত শত মানুষ। কিন্তু কেউ মানছেন না স্বাস্থ্যবিধি, ব্যবহার করছেন না মাস্ক। ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্থানীয় লোকজনের পাশাপাশি রয়েছে রোহিঙ্গারাও। লকডাউন করা ক্যাম্প থেকে বের হয়ে এসে অনেক রোহিঙ্গা বসেছেন ফলের পাশাপাশি বিক্রি করছেন পান বা শাকসবজি। করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে লকডাউন করা হয়েছে উখিয়ার 4টি ও টেকনাফের 1টি ক্যাম্প। এসব ক্যাম্পে কড়া পাহারা থাকলেও নানা উপায়ে ক্যাম্প ছেড়ে বের হয়ে আসছেন রোহিঙ্গারা। কেউ লুকিয়ে গেট পার হচ্ছেন, আবার কেউ কেউ সহজে চেকপোস্ট অতিক্রম করে বের হয়ে আসছেন। এতে স্থানীয়দের মধ্যে করোনা নিয়ে বিরাজ করছে চরম আতঙ্ক। কেউ মাস্ক ব্যবহার করে না, কেউ দূরত্ব বজায় রাখে না। রোহিঙ্গারা দেওয়া আমাদের সাথে মিশে যাচ্ছে, তাও আমরা তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, এই সচেতনতা সৃষ্টি করাই হবে তার মূল লক্ষ্য। সেটি প্রশাসনকে বাস্তবায়নে আরও কঠোর হতে হবে। তবে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনের কর্মকর্তা জানালেন, সংক্রমণ রোধে লকডাউন করা ক্যাম্পে রোহিঙ্গাদের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তারা যেন এই লকডাউনের যে বিধিমালা এগুলো যেন তারা মানেন এবং তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সে লক্ষ্যে আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে করোনায় আক্রান্ত হয়েছেন 906 জন রোহিঙ্গা, আর মারা গেছেন 13 জন। রোহিঙ্গা আশ্রয় শিবিরে দিন দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ, যার কারণে ঝুঁকিতে পড়ছে স্থানীয়দের জীবনও। তাই দ্রুত স্থানীয় জনগোষ্ঠী এবং রোহিঙ্গাদের জাতিসংঘের মাধ্যমে ভ্যাকসিনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
পাসপোর্ট জমার শর্তে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন, মামলা প্রত্যাহারের সময় এখনই নয়, মত দুই মন্ত্রীর। গণমাধ্যম গণতন্ত্রের সহায়ক, মন্তব্য আদালতের। ৪৯ দিন পর কাল চালু দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেনও। নিতে হবে অর্ধেক যাত্রী। খাওয়া যাবে রেস্তোরাঁয় বসেও। ৩০ মে পর্যন্ত লকডাউন, করোনায় ২৮ জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।